করার আগে আমি একটু কথা বলি, সবাই একটু মনোযোগ সহকারে কথাটা শুনেন। আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে একটা চ্যাপ্টারের প্রথম পার্ট। মানে আপনাদের এতদিন আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলো ছিল 41তম বিসিএস এর আগে যে কোনো একটা অধ্যায়ের সাজেশনমূলক ক্লাস। আর আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব ধারা, আমরা এই ধারার উপর মোট 4টা ক্লাস দেবো। মানে 4টা ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ ধারাটা শেষ করব। এর জন্য আমার অনুরোধ থাকবে আপনারা সবাই যারা আজকে পার্ট 1 করতেছেন তারা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই সবগুলো ক্লাসই করবেন। যদি সবগুলো ক্লাস করেন তখন আপনি ধারার যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ সমস্যা সমাধান করতে পারবেন। আর আমি ভবিষ্যতে কিভাবে পড়াবো এগুলো নিয়ে আমি আগামীকালকে একটা আপনাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাস নেবো, মানে গাইডলাইন ক্লাস। এটা বিশেষ করে আমি আমার প্রাইভেট ব্যাচ কীভাবে পড়াবো এগুলো নিয়ে আমি আজকে রাতে একটা ডিটেলস পোস্ট দিয়ে দেবো, সেগুলো পরবর্তী আলোচনা। আজকে আমি পড়ানোটা শুরু করি। পড়ানোটা শুরু করার আগে আমি আরেকটু কথা বলে নেই। ধারার যেই ক্লাসটা হচ্ছে এই ক্লাসে আমি কোনো লেকচার শিট কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না এটার পিছনে আমি একটা ব্যাখ্যা দেবো। যদিও লেকচার শিটটা আমি একটু দেখাই, আমার কাছে রেডি। এই যে আপনারা যে লেকচার শিটটা দেখতেছেন এই লেকচার শিট দিয়ে আপনাদের পড়ানো হবে। এখানে ধারায় মোট টাইপ আছে, তার মানে প্রতিদিন আমরা 3টা অথবা 4টা করে টাইপ শিখবো। শিটটা রেডি থাকার পরও আমি কেন শিটটা দিলাম না এটার কারণটা আমি 4 নম্বর ক্লাসে বলবো। নিশ্চয়ই অবশ্যই একটা সাইন্টিফিক কারণ আছে। আর শিটটা আমার রেডি, শুধু পিডিএফটা দিলেই তো হতো। তার মানে আজকে আমরা শিট ছাড়া পড়বো। তাহলে কথার বেশি সেটার নাম হচ্ছে ধারা। ধারার পড়াবো প্রথমে টাইপ 1। আজকে আমি শুধু সমান্তর ধারার ভিতর থাকবো। আমি পড়ানোর সময় 3টা কোড ইউজ করব। একটা হচ্ছে মাস্ট টু নো, একটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, আর একটা হচ্ছে নাইস টু নো। আগে কিভাবে পড়ছেন সব ভুলে যান, আজকে থেকে নতুন ক্লাস শুরু। কারণ আজকে আমি প্রথম কিন্তু 41তম বিসিএস এর পর আজকে প্রথম ক্লাস নিচ্ছি। আমাদের পড়ার সিস্টেম হবে যখনই কোনো একটা আমরা টাইপ করবো যে চ্যাপ্টারের, সেই টাইপের কোনো টাইপকে আমি বলবো মাস্ট টু নো, কোনো টাইপকে আমি বলবো ইম্পর্টেন্ট টু নো, কোনো টাইপকে আমি বলবো নাইস টু নো। মাস্ট টু নো মানে হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। যে কোনো নিয়োগ পরীক্ষাটা বিসিএস হোক, প্রাইমারি নিয়োগ হোক, নিবন্ধন হোক, যেই পরীক্ষায় যেই টাইপ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে পারে এই টাইপটার নাম দেওয়া হবে মাস্ট টু নো। তারপর মোটামুটি গুরুত্বপূর্ণ টাইপের নাম দেওয়া হবে ইম্পর্টেন্ট টু নো। তার মানে আপনাকে মাস্ট টু নো এবং ইম্পর্টেন্ট টু নো অবশ্যই শিখতে হবে। আর নাইস টু নো হচ্ছে যারা ম্যাথমেটিক্স একটু বেশি ভালো পারতে চান তারা নাইস টু নোটা শিখবেন। আর যাদের কাছে একটু অতিরিক্ত লোড মনে হবে তারা নাইস টু নোটা অ্যাভয়েড করতে পারেন। তার মানে আপনি পড়ার সময় কিন্তু বুঝে যাচ্ছেন মাস্ট টু নো মানে হচ্ছে আপনার সাজেশন। মানে মাস্ট টু নো মানে হচ্ছে সাজেশন। এই অংশটাই হচ্ছে পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে পড়ার সময় মাস্ট টু নোটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি প্রথমে পড়াবো টাইপ 1। টাইপ 1, টাইপ 1 এর পাশের কোড দেন ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নোর নাম আমি দিতেছি ITK। টাইপের নাম লেখেন সমান্তর ধারার গড় সংক্রান্ত। আমি প্রথমে আলোচনা শুরু করব টাইপ 1 দিয়ে। টাইপ 1 এর আমি নাম দিছি কি সমান্তর ধারার গড় সংক্রান্ত। আচ্ছা, সবাইকে লিখছেন? আচ্ছা, সমান্তর ধারা জিনিসটা কি আমি এটা আলোচনা যখন করব তখন আলোচনার ভিতরে শেখানোর চেষ্টা করব। আপাতত আমরা সমান্তর ধারার গড়ের আলোচনা করি। আলোচনার নাম হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। তার মানে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। প্রথমে সবাই খাতায় একটা সূত্র লেখেন। সূত্রটা হচ্ছে সমান্তর ধারার গড় সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আমরা একটা সূত্র শিখলাম, যে কোনো একটা সমান্তর ধারার যদি আমাকে গড় বের করতে বলে, গড় বের করার সূত্রটা হচ্ছে কি শেষ পদ প্লাস প্রথম পদ। তাহলে আপনি পদ নিছেন কয়টা? 2টা। একটা নিছেন কি প্রথম পদ, আর একটা নিছেন কি শেষ পদ। তাহলে যেহেতু পদ নিছি 2টা, তাহলে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে আমরা শিখলাম কি সমান্তর ধারার গড় সমান সমান কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, আমি তাহলে সূত্রটা তো শিখলাম, এখন আমাকে জানতে হবে সমান্তর ধারা এই জিনিসটা কি। সবাই একটু বিষয়টা লক্ষ্য করেন, সমান্তর ধারা জিনিসটা কি। আপনারা মনে করেন একটা কোশ্চেন দিল। কোশ্চেনটা হচ্ছে এরকম 1,5,9 ... 81 এরকম একটা ধারা দিয়ে বলছে
এই ধারাটির সংখ্যাগুলোর গড় কত? প্রশ্ন দিচ্ছে কি 1,5,9,... 81 এই ধারাটির সংখ্যাগুলোর গড় কত? সবাই একটু লক্ষ্য করেন, 1, 5, 9 এভাবে করে চলতেছে, গেছে কত পর্যন্ত? 81 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এটা হচ্ছে কি আমার শেষ পদ। কারণ এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে কি প্রথম পদ, এটা দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি শেষ পদ। এখন আমি শিখছি কি সমান্তর ধারার গড় হচ্ছে কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখন তো বুঝতে হবে এটা কি সমান্তর ধারা নাকি। আচ্ছা, বিষয়টা দেখেন, 1, 5, 9 এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদের বিয়োগ করেন, বিয়োগফল আসে কত? 4। আচ্ছা, তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদের বিয়োগ করেন তাহলে আসে কত? বিয়োগফল 4। বিষয়টা দেখেন, আমি কি করছি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করছি, করলে বিয়োগফল পাইছি কত? 4। আবার তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করছি, তখনও বিয়োগফল পাইছি কত? 4। মানে হচ্ছে যদি পরপর দুটি পদের, এটা কি পরপর দুইটা পদ কি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5, এই দুইটার বিয়োগফল কত? অলওয়েজ বিয়োগ করবেন কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, মানে পরের পদ থেকে আগের পদ বিয়োগ করবেন। পরপর দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তখন আমি তারা বলবো সমান্তর ধারা। তাহলে সহজ সলিউশনটা কি? সমান্তর ধারা আপনি বুঝবেন কিভাবে? আজকে গুণোত্তর ধারা নিয়ে একটা কথা বলবো না। সমান্তর ধারাটা আমরা বুঝবো কিভাবে? পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাইলেই সে হবে কি সমান্তর ধারা। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে এইটা যে সমান্তর ধারা, এটা কি আমি বুঝছি? 1, 5, 9, 81, হ্যাঁ এটা সমান্তর ধারা আমি বুঝছি। আচ্ছা, এবার আমি গড় বাইর করার সূত্র শিখছি কি? সমান্তর ধারার গড় সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, এই তো। আচ্ছা, তাহলে এখান থেকে শেষ পদ পাইলাম কত? 81। প্রথম পদ পাইলাম কত? 1 ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে 81 আর 1 যোগ করলে কত? 82। 82 2 দ্বারা ভাগ করলে আসে কত? 41। সবাইকে বুঝতে পারছেন? যেহেতু আমাদের 6 মাস পর পরীক্ষা, এখন আমরা অঙ্ক করার সময় এরকম সম্পূর্ণ ক্যালকুলেশন পুরোটা করেই করব প্রথমে, এবং আমাদের একটা পর্যায়ে টার্গেট থাকবে এই লাইনটা লিখে সরাসরি এই লাইনটাতে যাওয়া। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে কোনো একটা ধারা যদি দেয় এবং ধারাটা যদি সমান্তর ধারা হয়, সমান্তর ধারা কিনা এটা বুঝবেন কি হবে? পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা কি সমান্তর ধারা। এরপর সমান্তর ধারার গড় বের করতে হলে সূত্র কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখানে শেষ পদ হচ্ছে 81, প্রথম পদ হচ্ছে 1, যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, ফাইনালি রেজাল্ট আসছে কত? 41। কথা কি বুঝে গেছে? এইটা যদি বুঝে থাকে, এবার আসেন আমরা খুব দ্রুত কয়েকটা অঙ্ক শেষ করব। এইবার আপনার এক্সাম্পল দিল একটু চেঞ্জ করে, এটা একটু ইম্পর্টেন্ট এক্সাম্পল। সমস্যা নাই, সব শিটে দেয়া আছে। আজকে আপাতত ক্লাস লেকচার থেকে বোঝেন, আমি কেন শিটটা দেই না এটা আমি ব্যাখ্যা 4 নম্বর ক্লাসে দেবো। কথা কি বুঝছেন? যদি প্রয়োজন হয় ধারার আমি লেকচার শিট দিয়ে আবার ভবিষ্যতে ক্লাস নেবো, কোনো চিন্তা করার কারণ নাই। 1, 2, 3 ডট 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 কমা n বলা হয়েছে এই ধারাটার গড় বের করতে বসে। 1, 2, 3 ডট 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 n এই ধারাটার গড় বের করতে বসে। আচ্ছা, ধারাটাতে সমান্তর, এটা তো আপনি দেখলেই বুঝতেছেন। পরপর দুটো পদের বিয়োগফল, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। তাহলে পরপর দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা কি সমান্তর ধারা। আপনাকে পরীক্ষায় যখনই কোনো একটা ধারার গড় বের করতে বলবে, এটা সমান্তর ধারাই থাকবে। যদি মন চায় চেক করতে পারেন, মন না চাইলে চেক না করলেও চলবে। আচ্ছা, তাহলে আমি গড় বের করার সূত্র শিখছি কি? সমান্তর ধারা শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। লক্ষ্য করেন এখানে শেষ পদ কি? n, এটা হচ্ছে কি প্রথম পদ। তাহলে আমাদের গড় বের করার সূত্র ছিল কি? শেষ পদ প্লাস প্রথম পদ। তাহলে শেষ পদ যদি n হয় তাহলে গড় কি? n প্লাস প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটার গড় হবে কত? n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটার পাশে 3 স্টার দেন, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনাকে কি দেয়া আছে দেখার দরকার নাই। ধারাটা যদি সমান্তর হয়, গড় বের করতে বললে সূত্র কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। কথা কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন, এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। এগুলো খুব সহজ এক্সাম্পল, এই কারণে আমি আপনাদের ফিডব্যাক জিজ্ঞাসা করতেছি না। পুরো টাইপ পড়ানোর পর আমি ফিডব্যাক নেব, তখন যদি কেউ কোনোটা না বোঝেন সেটা আমি দেখাবো। এবার আসেন এক্সাম্পল 3।
আপনার একটা কোশ্চেন দিল 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, বিষয়টা লক্ষ্য করেন। আপনারা আমি প্রথমে একটা কোশ্চেন দিছিলাম, কোশ্চেনটা এমন ছিল 1,5,9 এরকম দিয়ে বলছে কি 81, এরপর বলছে কি গড় বের করতে, তাই না? এইবার আপনাকে এভাবে কোশ্চেন না দিয়ে বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। আমি শর্টকাটটা পরে দেখাচ্ছি, আগে জিনিসটা বোঝেন। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, তার মানে কি 1 থেকে 49 মানে কি 1 2 3 4 এভাবে কি 49। তাহলে আপনি যদি এই কোশ্চেনটা দিত, তারপর যদি গড় বের করতে বলতো, আপনি দেখতেছেন কি এটা একটা সমান্তর ধারা, কারণ কি পরপর দুইটা পদের বিয়োগফল 1। তখন আপনি গড় বের করতেন কিভাবে, শেষ পদ প্লাস প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ 49, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 করে দিতেন, 50 দিয়ে 2 ভাগ করলে 25, এই তো হইতো। এখন আপনাকে প্রশ্নটা এভাবে না দিয়া প্রশ্নটা কি দিছে, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে। 1 থেকে 49 যদি এরকম সরাসরি ডিজিট তুলে দেয়, আপনার কিচ্ছু করা লাগবে না। প্রথম যে ডিজিটটা আছে এটা হচ্ছে আমার প্রথম পদ, আর শেষের যে ডিজিটটা আছে এটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে আমরা সূত্র শিখছিলাম কি, এটা সমান্তর দ্বারা গড় বের করার, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, ভ্যালু বসে দিলে কি অঙ্ক শেষ। কথা কি বুঝে গেছে? তাহলে আপনাকে এই কোশ্চেনটা 3 ভাবে দিতে পারে। কি কিভাবে দিতে পারে? 1 থেকে 49 পর্যন্ত, কোশ্চেনগুলো সবাই একটু লেখেন। 1 থেকে 49 পর্যন্ত বলবে সংখ্যাগুলোর গড় বের করতে, সংখ্যাগুলোর গড়। এটা হচ্ছে 42তম বিসিএস এর কোশ্চেন, 42তম প্রিলিতে এটা আসছে। এই একই কোশ্চেন এভাবে দিতে পারে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়, ক্রমিক সংখ্যাগুলোর গড়। এই একই কোশ্চেন এভাবেও দিতে পারে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড়। তার মানে আপনাকে এই একই কোশ্চেন কি কিভাবে দিতে পারে, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, এটা আমরা পারছি। অথবা বলতে পারে কি 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। আচ্ছা, ক্রমিক জিনিসটা কি? 1, আমি 1 দিয়ে যদি বলি 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে কি পরপর। তাহলে 1 এর পরের সংখ্যা কত 2, 2 এর পরের সংখ্যা হচ্ছে কত 3। তাহলে যখনই আপনাকে ক্রমিক বলবে, তার মানে কি 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক মানে 1 এর পর কি হবে 2, 2 এর পর হবে কি 3। কথা কি বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনের মানে যা, এই কোশ্চেনের মানেও তাই। এইবার আপনার বলছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 1 থেকে 49 পর্যন্ত। 1 তো স্বাভাবিক সংখ্যা, এটা আপনারা জানেন না? যদি না জানেন, আমরা যখন সংখ্যা পড়াবো তখন আরো ডিটেলস শিখবো স্বাভাবিক সংখ্যা কি। আপাতত জানেন স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি 1 থেকে। আর স্বাভাবিক সংখ্যার বিষয়টা এভাবে মনে রাখতে পারেন, আপনার কাছে টাকা আছে, কোনো পয়সা নাই। টাকা থাকলে কি থাকতে পারে? 1 টাকা থাকতে পারে, 2 টাকা থাকতে পারে, 3 টাকা থাকতে পারে, 4 টাকা থাকতে পারে, 5 টাকা থাকতে পারে। তাহলে টাকা যদি থাকে, 0 টাকা তো টাকা না। তার মানে কি আপনার কাছে টাকা আছে, পয়সা নাই, শুধু টাকা আছে। তাহলে টাকা আপনার কাছে সর্বনিম্ন কত থাকতে পারে একটা লোকের কাছে? টাকা 1 টাকা। আর সর্বোচ্চ কত টাকা থাকতে পারে? 1 কোটি, 2 কোটি, 3 কোটি। তার মানে টাকার অঙ্ক যেটা দিয়ে আমরা বলি, এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমার কথা কি বোঝা গেছে? তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা মানে আপনার কাছে সবচেয়ে কম টাকা আছে কত? 1। তাহলে এটা খাতায় নোট নেন, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। মানে সোজা বাংলা টাকার হিসাব করবেন যেটা, এটার নামই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একটা মানুষের কাছে 1 টাকার কম তো টাকা থাকতে পারে না। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 যদি স্বাভাবিক সংখ্যা, তাহলে তারপরে স্বাভাবিক সংখ্যা কত? 2, 1, 2, তারপরে এটা কি ক্রমিক 3, 4। আমার কথা কি সবাই বুঝছেন? পারা কি যাবে? আচ্ছা, এখন যদি 1 থেকে 49 না বইলা 0 থেকে 49 বলে, তাহলে তো গল্প এক। তাহলে প্রথম পদ কি 0, আর শেষ পদ কত 49। তাহলে যদি 0 শেষ পদ হয়, প্রথম পদ হয়, আর শেষ পদ যদি 49 হয়, তাহলে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, তখন আসবে কত? 24.5। তখন কিন্তু আপনাকে আর এই কথাটা বলবে না ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, কারণ 0 তো আর স্বাভাবিক সংখ্যা না। তখন বলবে কি 0 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করেন, 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু কমেন্টস করেন যে বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু কমেন্টস করেন যে ভাইয়া বুঝছি। তারপর আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি।
এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু কমেন্টস করেন যে সবকিছু বুঝছি, আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করেন। এখন পর্যন্ত আমি যতটুকু পড়াইছি। সবাই একটু দ্রুত কমেন্টস করেন। আমাদের লাইভ ক্লাস তো অলরেডি 635 জন দেখতেছে। সবার কাছে অনুরোধ থাকবে লাইভ ক্লাসটা শেয়ার করে দেন, সবাই একটু ক্লাসগুলো দেখুক। যদিও আমার হচ্ছে ক্লাসটা অনেকটা ওয়ান কাইন্ড অফ একটু কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে নেয়া, যে এই ক্লাসগুলো পুরো একটা চ্যাপ্টার পড়ানোর পর যদি একটা স্টুডেন্ট বুঝতে পারে যে না ভাইয়ের কাছে তো একটা চ্যাপ্টার খুব সহজে শেখা যায়, কারণ আমি যখন পড়াটা যদি আপনি সহজে বোঝেন, তারপর তো আবার পাশাপাশি এক্সাম্পল প্র্যাকটিস করবেন। তখন যদি দেখেন যে না আপনি আপনার যে রেফারেন্স বইটা ফলো করতেছেন ওই বইয়ের মোটামুটি সব অঙ্কই পারেন, তখন তো স্বাভাবিকভাবে আপনার যদি মনে হয় যে না ভাইয়ের কাছে কোর্সটা করা যায়, সেক্ষেত্রে তো আপনি কোর্সটা করলে হয়তো আমি ফাইন্যান্সিয়ালি বেনিফিট হবো, কিন্তু আপনিও তো একটা শিখবেন। এই জন্য আমার অনুরোধ থাকবে সবাই ক্লাসটা শেয়ার করেন, যাতে সবাই একটু ক্লাসটা দেখতে পারে। এরপর যার মনে হবে পুরো কোর্স পড়বো, যার মনে হবে না কোর্স পুরোটা পড়ার দরকার নাই, ভাইয়া যে ক্লাসগুলো ফ্রি নিবে সেই ক্লাসগুলো দেখবো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা মনে হয় সবাই বুঝছি। যদি বুঝে থাকি আর 3টা অঙ্ক করলে আমাদের টাইপ 1 শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আরেকটা আলোচনা করি, যেটা পড়াইছি সেটারই। আপনি যদি কোশ্চেন দেয় প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, এটা এখন আপনারা নিজেরাই পারবেন। বলছে কি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, যদি কোশ্চেনটা ভাবে দিত 1 2 3 10, এই সংখ্যার গড় কত, তখন আপনি কি করতেন? এটা ছিল শেষ পদ, এটা ছিল প্রথম পদ, তাহলে কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 করে দিতাম, ঝামেলা শেষ। কিন্তু এভাবে না দিয়া আপনারা বলছে কি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা আমি আপনার প্রথমে শিখেছিলাম কি সবথেকে কম টাকা থাকতে পারে আপনাদের কত, 1 টাকা, কোনো পয়সার হিসাব আসবে না। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যাটা কত 1, প্রথম 10টি, তাহলে 10 নম্বর স্বাভাবিক সংখ্যাটা কত 10, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর কি গড় চাইছে। তার মানে কোশ্চেন দেখেন কতভাবে আসতে পারে, এক গড় জিনিসই হয় বলবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, অথবা বলবে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। এভাবে দিলে কি আমরা এখন পারবো? পারা যাবে। আচ্ছা, পারলাম। এবার যদি কোশ্চেন আর একটু চেঞ্জ করে তাহলে কি দিবে, 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, বিজোড় সংখ্যাগুলোর গড়। আচ্ছা, বলা হয়েছে কি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, এটা একটু মনোযোগ সহকারে বোঝেন। 1 থেকে 50-এর ভিতর কিন্তু আপনার সব সংখ্যা নিতে বলেন, নিতে বলছে কি বিজোড় সংখ্যা। আচ্ছা, 1 থেকে 50-এর ভিতর বিজোড় সংখ্যাগুলো কি কি, 1 3 5, এরকম করে লিখতে লিখতে 50-এর আগের বিজোড় সংখ্যাটা কত, 49। বিষয়টা বুঝেন। আপনি যদি কোশ্চেন দিত 1 3 5 49, এই সংখ্যাগুলোর গড় কত, আপনি কি করতেন? শেষ পদ 49, প্রথম পদ হচ্ছে 1, দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যেতাম, তাই না? এইবার আপনার কোশ্চেনটা একটু ঘুরে দিছে কি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। তাহলে 1 থেকে 50-এর ভিতর বিজোড় সংখ্যাগুলো স্টার্ট হবে কত, 1 দিয়া। 1-এর পরের বিজোড় সংখ্যা কত, 3, 3-এর পরটা কত, 5। লক্ষ্য করেন এটাকে একটা সমান্তর দ্বারা না, 3 থেকে 1 বিয়োগ করলে কত, 2, 5 থেকে 3 বিয়োগ করলে কত, 2। কথা কি বোঝা গেছে? তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যদি গড় বের করতে বলে, তাহলে 1 থেকে বিজোড় সংখ্যাগুলো চিন্তা করেন। 1-এর পরের বিজোড় সংখ্যা 3, 3-এর পরের বিজোড় সংখ্যা 5, কোন পর্যন্ত 50-এর আগ পর্যন্ত বিজোড় সংখ্যা কত, 49। এবার কি অঙ্কটা পারা যাবে? বিষয়টা কি সবাই বুঝছে? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এই টাইপের লাস্ট অঙ্কটা হচ্ছে 2 থেকে শুরু করে পরপর, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়। আচ্ছা, বিষয়টা লক্ষ্য করেন, আপনারা বলছে কি 2 থেকে শুরু করে, তাহলে শুরু হবে কি দিয়ে, 2 দিয়া শুরু করে পরপর 5টি। আচ্ছা, 2-এর পরের জোড় সংখ্যা কত, 4, 4-এর পর কত, 6, 6-এর পর কত, 8, 8-এর পর কত, 10, 5টা বলছে না? তাহলে 2 6 2 4 6 8 10, এইটাই না? এখন আপনার এখানে প্রথম পদ কত, 2,
শেষ পদ কত 10, তাহলে আমাদের সূত্র কি, এটাও কি এটা সমান্তর দ্বারা না? বিষয় কি বোঝা গেছে? পরপর দুটি পদের বিয়োগফল সমান হলেই সমান্তর ধারা। তাহলে শেষ পদ হচ্ছে 10, প্রথম পদ হচ্ছে 2, তাহলে আমাদের সূত্র কি গড় বের করা, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, তাহলে 10 আর 2 যোগ করলে 12, 12 আর 2 দিয়ে কাটলে 6। কথা কি শেষ? যদি শেষ হয়ে থাকে আমাদের টাইপ 1 শেষ। সবাই যদি টাইপ 1 বুঝে থাকে সবাই একটু কমেন্টসে লেখেন টাইপ 1 ডান। এত বড় তো লেখা যাবে না, লেখেন T1 ডান, T1 ডান, এটা লেখা সবাই কমেন্টস করেন। আর আমি ততক্ষণে 1 মিনিট একটু কথা বলবো। দেখেন আমি টাইপ 1 পড়াইতে আমার সময় লাগছে 15 মিনিট, এটা যদি আমি শীটটা দিয়ে পড়াতাম আমার সময় লাগতো 5 থেকে 7 মিনিট। দেখেন আমি একটু বেশি ওটা দেখাই। টাইপ 1 এখানে কি 1 থেকে 8টা অঙ্ক দেওয়া আছে, আমি তখন শুধু নাম্বার বলতাম, অঙ্ক নাম্বার 1 ধরে সলভ করেন, অঙ্ক নাম্বার 2 ধরে সলভ করেন, অঙ্ক নাম্বার 3 ধরে সলভ করেন। আমার কিন্তু কষ্ট করে এই প্রশ্নগুলো লেখা লাগতো না। আবার আপনি যদি লক্ষ্য করেন আমার শীটে কিন্তু কি বিসিএস এ যে প্রশ্নটা আসছে সেটাও দেওয়া আছে, বোর্ড বই থেকে যে ম্যাথগুলো নেওয়া হয়েছে, যে এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে এমসিকিউ উপযোগী, সবগুলোর পাশে নেওয়া আছে। তাহলে আমি এই শীটটা রেডি থাকার পরও কেন আপনার হাতে দিলাম না? না দেওয়ার কারণ একটাই, আমি ধারার যে 4টা ক্লাস নেব, একটা ক্লাসেরও আমি লেকচার শিট আগে দেব না, পুরো ধারা পড়ানোর পর আমি লেকচার শিটটা দেব। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে আমি যে আপনারা এই 8টা অঙ্ক করাইলাম, আজকে যে যে জিনিসগুলো পড়াবো, মনে করেন 4টা টাইপ পড়াবো, এই 4টা টাইপ পড়ার পর প্রথমে আপনি আমার ক্লাসটা পুরো লেকচারটা একবার নিজে করবেন। করার পর আপনার কাছে যেই বইটা আছে এই বইয়ে এই টাইপের যতগুলো অঙ্ক আছে আপনি এগুলো নিজে করবেন, দেখবেন ভাইয়ার পড়া দিয়ে আমি পারি কিনা। আমি যদি আজকে লেকচার শিটটা দিয়ে দিতাম, আপনি কি করতেন? শুধু আমার লেকচার শিটটাই ফলো করতেন। আমার লেকচার শিটটা কতটুকু আপনার জন্য এফেক্টিভ এটা কিন্তু আপনি নিজে কখনোই বুঝতে পারতেন না, কারণ আমি এখানে যা দিচ্ছি আপনি তো তাই করতেন, এর বাইরে তো কিছু করতেন না। আমার লেকচার শিট দিয়ে আপনি যেই বইটা ফলো করেন, এক একজন এক একটা বই ফলো করেন, প্রচুর ম্যাথের বই বাজারে আছে, আমার এই পড়া দিয়ে সব বইয়ের ম্যাথ কাভার হয় কিনা এটা বোঝানোর জন্য আমি শিটটা দেবো না। কথা কি আপনি বুঝতে পারছেন? যখন আপনি দেখবেন যে ভাইয়ার এই একটা লেকচার শিটের ম্যাথগুলো আমি যদি পারি, যে কোনো বই আমি সলভ করতে পারবো, তখন আপনার ভিতর কনফিডেন্স তৈরি হবে যে ভাইয়ার শিটটা যে কোনো মূল্যে আমাকে পারতে হবে। এই আগ্রহটা তৈরি করার জন্যই আপনাকে আমি লেকচার শিটটা আজকে দিচ্ছি না। এই লেকচার শিটটা যখন ধারা সম্পূর্ণ শেষ হবে তারপর দেওয়া হবে। আর কারো যদি দাবি থাকে যে ভাই আপনি এই ধারার উপর এরকম লেকচার শিট দিয়ে সুন্দর করে আরেকবার ক্লাস নেওয়া যাবে, 6 মাস অনেক টাইম। আমার কথা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে আপনার আমার এই শীটের গুরুত্বটা বোঝার একটু সুযোগ দিলাম, যে আগে আসলে বোঝেন যে আমি শীটটা আমারটা পড়লে কি আপনার সবকিছু কাভার হচ্ছে কিনা, বা বোর্ড বইয়ের অঙ্কগুলো পারতেছেন কিনা, এটা বোঝার জন্য আমি আপনাকে ওপেন একটা সুযোগ দিলাম। আর আমি যে শীটটা দিয়ে দিই আপনার অন্য কিছু করবেনই না। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, সবাই একটু কমেন্টসে জানান। আর আমি যা সিদ্ধান্ত নেই প্রত্যেকটার পিছনে একটা লজিক্যাল সিদ্ধান্ত থাকে, যে আমার দৃষ্টিতে আমাদের সব সিদ্ধান্তই রাইট তা তো না। আমি আমার মতো করে সিদ্ধান্ত নেই, কারো যদি মনে হয় এর থেকে বেটার কোনো আইডিয়া আপনাদের আছে আমাকে জানাবেন, আমি আপনাদের কাছ থেকেও শেখার চেষ্টা করবো সবসময়। সবাই একটু দ্রুত জানান কি অবস্থা টাইপ 1-এর। চারটা ক্লাস করলে কি ধারা সব ম্যাথ পারবো কিনা? আগে 4টা ক্লাস করেন। এই যে সাগর ভাইয়া, আগে 4টা ক্লাস করেন, করার পর হচ্ছে দেখেন যে আসলে সব পারবেন কিনা। সব তো পারা কোনোদিন সম্ভব না, 100% জিনিস কি পারা সম্ভব নাকি? আমরা মানুষ হিসেবে কি 100% কিনা? আপনার টার্গেট হবে আপনি একটা চ্যাপ্টারে 90 থেকে 95% ম্যাথ পারেন কিনা। কারণ প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় একটা বা দুইটা অ্যাবনর্মাল লেভেলের কঠিন কোশ্চেন আসবে, কারণ কেউই তো প্রিলিমিনারিতে 200-তে 200 পাবে না। তার মানে আপনার টার্গেট থাকবে আমি 90 থেকে 95% ম্যাথ পারি কিনা। যখন আপনি 90 থেকে 95% ম্যাথ পারবেন, আপনি তখন ম্যাথে 15তে মিনিমাম 12 থেকে 13 পাবেন। কথা কি বুঝতে পারছেন? 90% না, 80% পারলেই যথেষ্ট। 80% পারলেই তো 15তে 12। কথা বুঝেন নাই? টাইপ 1-এর অবস্থা একটু দেখেন। আজকে একটু কথাবার্তা বেশি বলবো, কারণ প্রথম ক্লাস একটু তো অনেক কিছু বুঝাতে টাইম লাগে। এনতম পদামান ভাই আসতেছি, একটু ওয়েট। সাজিদ সাদমান খান, একটু ওয়েট। আগে টাইপ 1টা পড়াইছি, টাইপ 2-তে আসি, ধাপে ধাপে সব হবে। আচ্ছা, আমি তাহলে ধরে নিলাম আমার সবাই টাইপ 1 আমার স্টুডেন্টরা বুঝে ফেলছে। আচ্ছা, বুঝে ফেললে এবার আসেন টাইপ 2। সবচাইতে ইম্পর্টেন্ট আলোচনা আজকের ক্লাসে টাইপ 2 এবং টাইপ 3, মানে এনতম পদ আর এন কোনটা যে কি এটা বোঝা নিয়ে আমরা খুব ঝামেলায় পড়ি। আজকে আমরা ইনশাল্লাহ ঝামেলাটা দূর করব। টাইপ 2 আর টাইপ 3 আগে বোঝেন, তারপর এন আর এনতম পদ নিয়ে আমার প্রশ্ন করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসেন টাইপ 2। আমি এন আর এনতম পদ এই দুটো টার্ম ইউজ করব না, কারণ
n-তম পদ আর n, এটা আমরা বুঝি না। যেহেতু আমরা বুঝি না, তার জন্য আমরা অঙ্কে n আর n-তম ভুলে গেছি, এই দুইটা দিয়ে আমরা অঙ্ক করব না। তাহলে টাইপ 2 এর নামটা দেন, আগে টাইপ 2 এর পাশে লেখেন মাস্ট টু নো, সংক্ষেপে হচ্ছে এমটিকে। খুবই গুরুত্বপূর্ণ টাইপ। টাইপ 2 এর কোড লেখি, পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়, এগুলো সবাই লেখেন খাতায়। পদ সংখ্যা নির্ণয়, কততম পদ, কততম পদ, কোন পদ। আপনাকে পরীক্ষায় যদি পদ সংখ্যা নির্ণয় করতে বলে, অথবা কততম পদ বের করতে বলে, অথবা যদি কোন পদ বের করতে বলে, বিষয়টা লক্ষ্য করেন, সব খেলা কি নিয়ে? পদ নিয়ে। মানের কি কোনো জায়গায় কথা আছে? খুব মনোযোগ সহকারে টাইপ 2 আর টাইপ 3 বুঝবেন। আজকে আমাদের ফাইনাল চ্যালেঞ্জ, n-তম পদ আর n নিয়ে জানি কোনো ইনশাল্লাহ ঝামেলা না থাকে। মনোযোগ দেন। এখানে মান বললে আমি কোনো শব্দ লিখছি, তার মানে কি টাইপ 2 এর মানের কোনো কথা নাই। কি কথা? পরীক্ষায় 3টা কোড যদি দেয়, হয় বলবে কি পদ সংখ্যা নির্ণয় করতে, তাহলে অঙ্ক হবে টাইপ 2 এর সাহায্যে। যদি কততম পদ, কততম পদ বের করতে বসে, তাইলেও খেলা হবে টাইপ 2 এর সাহায্যে। যদি বলা হয় কোন পদ, তাইলেও খেলা হবে টাইপ 2 এর সাহায্যে। তার মানে পরীক্ষায় 3 ধরনের কোশ্চেন যদি আসে, হয় পদ সংখ্যা বের করতে বলবে, অথবা কততম পদ বের করতে বলবে, অথবা কোন পদ বের করতে বলবে। এই 3টা টার্মের যে কোনো একটা টার্ম যদি উল্লেখ থাকে, তাইলে আমি অঙ্ক করব টাইপ 2 এর সাহায্যে। কথা কি বোঝা গেছে? এখানে কিন্তু মান নামে কোনো শব্দ নাই। তার মানে কি, হয় পদ সংখ্যা নির্ণয় করতে বলবে, নাইলে কততম পদ বের করতে বলবে, নাইলে কোন পদ বের করতে বলবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে সবাই একটা খাতায় সূত্র লেখেন। এটাও সমান্তর ধারার জন্য, আর আজকে আলোচনায় তো সমান্তর ধারা নিয়ে। সূত্রটা হচ্ছে পদ সংখ্যা সমান সমান, পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1, প্লাস 1। এই সূত্রটা সবাই লেখেন। পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। সবাই খুব মনোযোগ সহকারে আমার একটা এক্সাম্পল দেখবেন। একটা এক্সাম্পল দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব, একটা এক্সাম্পল দিয়ে। আচ্ছা, তাহলে সূত্র কি শিখলাম? পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। খুব মনোযোগ সহকারে 1 নম্বর এক্সাম্পলটা বুঝবেন। 1 নম্বর এক্সাম্পল বুঝলে যে কোনো বইয়ের 20টা অঙ্ক শেষ, যদি একটা অঙ্ক শুধু বোঝেন। আপনার পরীক্ষায় কোশ্চেন দিছে, এটা নবম দশম শ্রেণীর অঙ্ক। প্রথমে আমি এক্সাম্পল 1 করাই, তারপর এটা আরো কিভাবে আসতে পারে সেটা দেখাচ্ছি। 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 11। ধারাটির পদ সংখ্যা কত? সবচেয়ে সোজা কোশ্চেন যদি দেয়, ধারাটির পদ সংখ্যা কত? এটা হচ্ছে 9, 10 এর অঙ্ক। আমি যেই অঙ্কগুলো হচ্ছে বোর্ড বইয়ের, সেগুলো আমার শীটের পাশে লিখে দিছি। এত ধারাটির পদ সংখ্যা কত যদি সবচেয়ে সোজা কোশ্চেন দেয়। কি বলছে? একটা ধারা দিয়ে বলছে কি এই ধারাটির পদ সংখ্যা কত। আমি তো আলোচনা করতেছি সমান্তর ধারা নিয়ে, তার মানে এটাও তো সমান্তর ধারা। 13, 20 এগুলো চেক করার দরকার নেই, মন চাইলে করেন। 7, 27 আর 20 7, বিয়োগফল সমান হলে কি সমান্তর ধারা। আচ্ছা, বলছে এই ধারাটির পদ সংখ্যা কত। আমরা কি শিখছিলাম? পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। সূত্রটা মাথায় গাইথা নেন, গাচ্ছেন? আচ্ছা, এবার সে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111। এখানে প্রথম পদ হচ্ছে কি 13, এখানে শেষ পদ হচ্ছে কি 11। তাহলে প্রথম পদ হচ্ছে আমার 13, শেষ পদ হচ্ছে 11। আচ্ছা, এবার লক্ষ্য করেন পদ কত করে বাড়ছে। আমি অলওয়েজ বলছি কি ওই পদের বৃদ্ধির আরেকটা নামে দিতে পারেন সাধারণ অন্তর, কিন্তু সাধারণ অন্তর নামটা দিলে আপনারা অতটা সহজে বুঝবেন না। এই জন্য আপনি এখানে সাধারণ অন্তর লিখবেন না, লিখবেন পদের বৃদ্ধি। পদ বাড়তেছে কত করে দেখেন, 13 দিয়ে 20, তাহলে বাড়ছে কত 7। তাহলে আমাদের বাড়া বা কমা যাই আমরা হিসাব করি না কেন, আমরা অলওয়েজ কি করবো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এগুলো নিয়ে আমি আবার পরবর্তী টাইপে দেখাচ্ছি। 20 থেকে 13 বাদ দিলে কত হয় 7, 27 থেকে 20 বাদ দিলে কত 7। তাহলে পদ কত করে বাড়তেছে ভাইয়া 7 করে। অলওয়েজ পরের পদ মাইনাস আগের পদ। কথা বুঝে গেছে? আরো ডিটেলস পরের টাইপে বুঝবো। তাহলে পদ বাড়তেছে কত করে 7 করে। তাহলে আমার শেষ পদ হচ্ছে 111
প্রথম পদ হচ্ছে 13, পদ বাড়তেছে কত করে, 20 - 13 মানে কত, 7, 27 - 20 কত, 7, একটা দেখলে যথেষ্ট, সব দেখার দরকার নেই। তাহলে 20 থেকে 13 বাদ দিলে কত, 7, 7 + 1। আচ্ছা 111 থেকে 13 বাদ দিলে কত আসে, 98। আচ্ছা এখন 7 দিয়ে যদি 98 কাটাকাটি করেন, 70 - 10 = 28, 14। ক্যালকুলেশনের ক্লাস এখন হবে না, আগে ম্যাথ শিখেন তারপর ক্যালকুলেশন শিখেন। আপনারা কি করেন, প্রথমে ক্যালকুলেশন শিখতে চান যে কিভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায়। আপনি যদি 35 থেকে 42তম বিসিএস এর কোশ্চেন খুব মনোযোগ সহকারে যে কোনো একটা গাইড বইয়ের সলিউশন দেখবেন, যে অঙ্কগুলোতে সমাধান করছে এই জায়গার ক্যালকুলেশনগুলো কি সোজা না কঠিন। সর্বোচ্চ 15টা কোশ্চেনের ভিতরে একটা বা দুইটা কোশ্চেন পাবেন যেটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে। আর আপনারা করেন কি, মুখে মুখে কিভাবে বড় গুণ করা যায়, ভাগ করা যায়, এগুলো তো দরকার নেই, শুধু দশমিকেরটা দরকার। এই জন্য প্রথমে ম্যাথ শিখাবো তারপর ক্যালকুলেশন শিখাবো। ম্যাথ না পারলে ক্যালকুলেশন শিখে আপনার লাভ কি, আপনি ক্যালকুলেশন পারেন কিন্তু ম্যাথ পারেন না, কথা বোঝেন নাই। আচ্ছা তাহলে 14 + 1 মানে কত, 15, অঙ্ক শেষ, কথা বোঝা গেছে। তাহলে কি করব, আপনি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বলছে এই ধারাটির পদ সংখ্যা কত, আপনার কাজ কি, পদ সংখ্যা বের করতে বললে কি, এটা সবচেয়ে সোজা কোশ্চেন, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি + 1। এটা শেষ পদ হচ্ছে 111, প্রথম পদ হচ্ছে 13। আচ্ছা পদ কত করে বাড়তেছে, 20 থেকে 13 বাদ দিলে কত, 7, করলাম, অঙ্ক শেষ, ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে মেইন জিনিস, এটা তো সবচেয়ে সোজা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষা আরো 3 ভাবে আসতে পারে। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে টাইপ 2 এর যে কোনো অঙ্ক আপনি পারবেন। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, প্রশ্নটা আমি বোর্ডে লিখবো, লেখার পর সবাই স্ক্রিনশট নেবেন, কথা বোঝা গেছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, 13 + 20 + 27 + ... আচ্ছা ডটটা একটু অল্প করে দেই, আপাতত দেখেন সবাই এটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে দেখেন, 13 + 20 + 27 .. এইভাবে একভাবে আসতে পারে, ধারাটির শেষ পদ 111 হলে পদ সংখ্যা কত। আচ্ছা এই কোশ্চেনটা এভাবে আসতে পারে, ধারাটির কততম পদ 111, এইভাবে আসতে পারে, ধারাটির কোন পদ 111। তার মানে বিষয়টা দেখেন, স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেবো। একই কোশ্চেন আপনাদের প্রথমবার ছিল কি, 13 + 20 + 27 + ... +111, এই ধারাটির পদ সংখ্যা কত, খুব ভালো কথা। এইবার বলছে কি, এই ধারাটির শেষ পদ, প্রথমে এটার নাম দিলাম এক্সাম্পল 1, এটার নাম দিলাম এক্সাম্পল 2, এটার নাম দিলাম এক্সাম্পল 3। এই ধারাটির শেষ পদ 111 হলে পদ সংখ্যা, আমি আপনাদের কোড শিখেছিলাম কি, পদ সংখ্যা বাইর করতে বললে কাজ কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি + 1। এটা শেষ পদ দেওয়া আছে কত, 111, প্রথম পদ দেওয়া আছে কত, 13, পদ বাড়ছে কত, 7, অঙ্ক কি হয়েছে, হয়েছে। ধারাটির কততম পদ 111, যখনই আমি বলছি কি পদ সংখ্যা বলবে অথবা কততম পদ বললে কি বের করতে বলছে, পদ সংখ্যা না, কততম পদ মানে কি বলছে কি, ধারাটির কততম পদ 111, তার মানে কি 111, 13 থেকে 111 মধ্যে যতগুলো পদ আছে টোটাল পদ সংখ্যাটা চাইছে না, সেটাই তো 111। তাহলে কততম পদ বললেও কি গল্প সেম, ধারাটির কোন পদ 111 তাইলেও গল্প এক, কথা কি বোঝা গেছে। আমি দুটো এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি কোন অঙ্কগুলো সলভ করাইছি, সবাই একটা স্ক্রিনশট নেন প্রথমে, নেয়ার পর আমি আপনাদের ম্যাজিকটা দেখাচ্ছি যে কোন অঙ্কগুলো আসলে আমি করাইছি, এখন অনেকে ধরতে পারেন নাই। এটাকে নিচের স্ক্রিনশট, এবার আমি দুইটা এক্সাম্পল করাই তাইলে ধরতে পারবেন। খুবই জনপ্রিয় কোশ্চেন, বলছি না আমি এনতম পদের মান মানে এনতম পদ আর এন এগুলো ব্যবহার করবো না, যেই অঙ্ক করছেন এতদিন এই অন্য সূত্র দিয়ে, সেই অঙ্ক আজকে অন্য সূত্র দিয়ে করবো। আপনারা কোশ্চেন দিছে, খুবই জনপ্রিয় কোশ্চেন, 42তম বিসিএস এই কোশ্চেন আসছে, শুধু ডাটাটা চেঞ্জ, 4 + 7 + 10 + 13 প্লাস ... ধারাটির কোন পদ 301, কোন পদ 301। এই অঙ্ক করছিলেন কি দিয়ে জানি, ওই এনতম পদ = a + n - 1 * d, আমি বলছি কি ওদিক যাবো না। তাহলে বলছি কি এত ধারাটির কোন পদ 301, আপনার আমি কোড শিখেছিলাম কি, পদ সংখ্যা কোন পদ
কততম পদ, এগুলো বললে আমার সূত্র কি, পদ সংখ্যা সমান সমান শেষ পদ। এখানে দেখেন 4 + 7 + 10 + 13 ডট 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 ধারাটির কোন পদ, কোন পদ বলছে মানে কি সূত্র পদ সংখ্যা সমান সমান শেষ পদ। আচ্ছা শুরু হয়েছে 4 দিয়া, তাহলে এটা কি প্রথম পদ, শেষ হয়েছে কি দিয়া 301 দিয়া, তাহলে এটা হচ্ছে কি শেষ পদ। পদ বাড়তেছে কত করে, 7 দিয়ে 4 বিয়োগ করলে কত 3, কথা কি বোঝা গেছে? তাহলে শেষ পদ হচ্ছে 301, প্রথম পদ হচ্ছে 4, পদ কত করে বাড়তেছে 3 করে +1, তাহলে 301 থেকে 4 বিয়োগ করলে কত আসে 297/3 + 1 99 + 1 100তম পদ। কথা কি বোঝা গেছে? এই অঙ্কই আপনারা এতদিন করছেন কি n তম পদ সমান কি a + n - 1 * d, তারপর কি নিছেন এর মান 4 প্লাস n এর মান হচ্ছে বাইর করতে বলছে n তম পদ 301, অঙ্ক হয়ে গেছে 4 লাইন। পরীক্ষার হলে বোঝেনি নেই n কোনটা আর n তম পদ কোনটা। আমি প্রথমেই বলছি n আর n তম পদ নিয়ে কোনো কথা হবে না। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্টস করেন যে ভাই এই পর্যন্ত বুঝছি। পড়া আরো সোজা হবে, গুছানো বড় হবে পরবর্তী লগারিদম থেকে। আজকে আমি আপনাদেরকে প্রথমে আমার মানে ক্লাস থেকে আপনার যে রেফারেন্স বইটা আছে এটা আপনি আসলে পুরোটা পারেন কিনা, এটা তো আপনি যদি বুঝতে পারেন তাহলে তো আপনি আমার উপরে কনফিডেন্স রাখতে পারবেন যে না যেই বই ফলো করি না কেন ভাইয়ার লেকচারটা যদি আমি ফলো করি আমি যে কোনো ম্যাথ অ্যান্সার করতে পারি। আমার উপরে আগে আস্থা তৈরি করতে হবে, তো তারপর তো আমার কাছ দিয়ে ম্যাথ শিখবেন। আস্থাই যদি তৈরি করতে না পারেন ম্যাথ শিখবেন কীভাবে? আর আপনারা আমি যদি বলি আমার উপরে আস্থা রাখবেন পরীক্ষার হলে, খুব ভালো কথা, শিখে গেলেন পরীক্ষার হলে যে বাস খেলেন, তখন এই আস্থা রেখে আপনার লাভ কি? আপনার তো 43 পিলি শেষ। সুতরাং আমার উপরে আস্থা রাখবেন কি রাখবেন না এটাই 7 দিনই বুঝে দেন। যদি 7 দিনে বোঝেন যে হ্যাঁ আস্থা রাখা যায় তাহলে ইনশাল্লাহ 43তম পিলির পরীক্ষার হলে একটা রেজাল্ট পাবেন। আর এই 7 দিনে যদি বুঝে দেন যে রেজাল্ট পাবো না, নো নিড, পড়ার দরকার নেই আমার কাছে। এখন অনেকের মাথায় একটু n-তম পদ নিয়ে কি যেন আংশিক আছে, টাইপ 3 হইলেই ক্লিয়ার হয়ে যাবে। একটু ওয়েট করেন ভাইয়া, যখন যা পড়াচ্ছি ওই পর্যন্ত একটু ওয়েট করেন, সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটু জানান কমেন্টস করে দ্রুত। আর ক্লাসটা মানে আজকে একটু 1 ঘন্টার বেশি হয়ে যাবে। কোন জায়গাতে কোন কমেন্টস করছে তাই একটু বুঝি না। আরে ভাইয়া থ্যাংক ইউ দেওয়া লাগবে না, বুঝছেন কিনা এটা জানান। আরে দ্রুত কমেন্টস, দ্রুত দ্রুত, আজকে অনেক কিছু পড়াবো, 4টা টাইপ পড়াবো, মাত্র 2 চলে। দ্রুত 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 ডান হবে, কোনো ঘড়ি দেখে পড়ানো হবে না। যখনই মনে করবেন যে আর পড়া বুঝতেছেন না তখন বলবেন যে ভাই আজকে আর দরকার নাই, কথা বোঝা গেছে? অথবা আমার যখন মনে হবে যে আজকে আর পড়াতে পারতেছি না, টায়ার্ড হয়ে গেছি, ওই যে 60 মিনিট লিখছি তার মানে তো 60 মিনিটই ক্লাস নেবো এমন কোনো কথা নাই। ক্লাস ক্লাসের মতো চলবে। যদি আমার মনে হয় আমি আজকে আর টায়ার্ড আর পারতেছি না তখন বলবো ভাই আজকে আর হচ্ছে না। অথবা আপনারা যদি মনে করেন যে না আজকে বুঝতেছি না বাদ। আচ্ছা যদি বুঝে থাকেন ডান লেখেন। আচ্ছা আমি এখন একটা অঙ্ক করাবো। আমি আপনাকে 3টা টার্ম শিখাইছি যে কোনো অঙ্ক করার সময় 3টা টার্ম ইউজ করবো, মাস্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো, নাইস টু নো। আর একটা টার্ম ইউজ করবো সেটার নাম হচ্ছে বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে কি জানেন? পরীক্ষায় এই অঙ্কটি আপনি ভুল করবেন, এর জন্য যেই অঙ্কের পাশে আমি বি কেয়ারফুল লিখবো অঙ্কটা অন্তত 3 বার করবেন। কথা কি বোঝা গেছে? এখন যে অঙ্কটি করাবো এটি হচ্ছে বি কেয়ারফুল অঙ্ক। আমার কথা বুঝছেন? কোশ্চেনটা দিছে এরকম 11 + 9 + 7 ডট 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 ধারাটির কোন পদ -3, ধারাটির কোন পদ -3, এইটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটা পরীক্ষা অনেকেই ভুল করবে। এই ধারাটির কোন পদ -3। আচ্ছা আমি কি শিখাইছি? পদ সংখ্যা, কততম পদ, কোন পদ, এই 3টা টার্ম ইউজ করলে সূত্র কি? পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি +1। আচ্ছা শুরু হয়েছে কি দিয়া? 11 দিয়া, তার মানে প্রথম পদ কত? 11। শেষ হয়েছে কি দিয়া? যেহেতু আমার কোন পদ বলছে তাহলে তো সূত্র ওইটাই, শেষের মানটা কত? -3, তাহলে শেষ পদ কত? -3। আচ্ছা এবার আসেন পদের বৃদ্ধি। আমি বলছি কি পদের বৃদ্ধি যখন বাইর করবেন তখন কি পরের পদ মাইনাস আগের পদ না? এবার দেখেন 9 থেকে 11 যদি বিয়োগ করেন এলে আসে কত? -2। এতক্ষণ আসতেছিল কি প্লাস, এবার আসছে কি মাইনাস, তো হয়েছে কি? আচ্ছা আসছে -2, খুব ভালো কথা। সূত্র কি? পদ সংখ্যা সমান সমান শেষ পদ। শেষ পদ কত? -3।
শেষ পদ মাইনাস প্রথম পদ কত 11 লিখলাম, পদের বৃদ্ধি কত -2 +1। ঠিক আছে, আমি আমার ফরম্যাটে গেলাম। এখন হচ্ছে কি -3 আর -11 করলে কত আসে -14 -2 +1। খুব ভালো কথা। এই মাইনাস আর এই মাইনাস কি বাদ দেওয়া যায়? দিলাম। 2 আর 14 কাটলে কত আসে 7, 7 আর 1 যোগ করলে কত 8। তাহলে কোন পদ হচ্ছে -3, 8th পদ। কথা কি বোঝা গেছে? তার মানে আপনার পরীক্ষায় যদি কখনো কোনো কোশ্চেন আসে মাইনাস টাইনাস কোনো কিছু দেখে তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনাকে নিয়মে যেতে হবে। মান প্লাসেতে আছে না মাইনাসেতে আছে এটা কোনো ম্যাটার না, আপনি নিয়মটা বুঝতেছেন কিনা। আমার কথা কি বুঝে গেছে? যদি বুঝে থাকেন, টাইপ 2 এর একটা অংশ আমরা শিখছি, এখন টাইপ 2 এর আমরা আরেকটা অংশ শিখব। সেটা কি? সেটা হচ্ছে খুবই সহজ জিনিস, আমি যা করেছি তাই। আপনারা আমি প্রথমে একটা অঙ্ক করেছিলাম না, এই অঙ্কের মতো এই অঙ্কটা শুধু দেখবেন, কারো কিছু করা লাগবে না, শুধু আমি এক্সাম্পল 3টা দ্রুত লিখবো, লেখা হচ্ছে আপনাদের এই আলোচনাটা শেষ করে দেবো। এটা হচ্ছে এরকম দেবে কোশ্চেন 5, 9, 13, 17, 165 বলা হবে এই ধারাটিতে মোট কতগুলো পদ আছে। বিষয়টা দেখেন, আপনারা আমি যে এক্সাম্পল 1 করছিলাম তখন ছিল কি 5 + 9 + 13 + 17 প্লাস ... +165। এইবার প্লাসটা বাদ দিয়ে শুধু কমা দিয়ে দিছে, তাহলে কি 5, 9, 13, 17, ... ,165। এই ধারাটিতে মোট পদ আছে কয়টা? একই গল্প। যদি বলা হয়তো 5, 9, 13, 17... ধারাটির কোন পদ 165, মানে আগের যে এক্সাম্পলটা লিখছেন শুধু প্লাসগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে কি থাকে 5, 9, 13, 17, ,165। এই ধারার মোট পদ কয়টা পারা যাবে? যদি বলা হয় 5, 9, 13, 17, ... ধারাটির কোন পদ 165 হবে? পারা যাবে। যদি বলা হয় 5, 9, 13, 17... ধারাটির 165 কততম পদ? গল্প কি সব এক না? সবাইকে আমার কথাই বন্ধু বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ওকে। আরো একটু অংশ আছে এই টাইপের আলোচনা, ওকে লেখেন। ক্লাসটা একটু লেন্থি হয়ে যাচ্ছে, আপনাদের আমি লেকচার শিট দেই নাই দেখা। যদি লেকচার শিট দেই তাহলে ক্লাসটা আরো অনেক গতিশীল হবে। আর লেকচার শিটটা না দেওয়ার পিছনে আমি তো কারণটা বলছি। আগে আমার ক্লাস কতটুকু এফেক্টিভ আপনার জন্য এটা আগে আপনাকে বুঝতে হবে, তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কি করবেন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ওকে লেখেন। আর পরবর্তী ক্লাসগুলো অনেক মজার হবে যখন আমরা লেকচার শিট দিয়ে ক্লাস করব। আজকে আমি চাইলে কিন্তু ক্লাসটা মজার করতে পারতাম, তাহলে আমারই লাভ হইতো, কারণ আপনি ক্লাস করে বেশি মজা পাইতেন। বেশি মজা পাইলে কি আমার কাছে বেশি স্টুডেন্ট প্রাইভেট করতেন। কিন্তু আমি প্রথমে আগে আমার উপরে আস্থাটা তৈরি করতে চাই যে আমার উপরে আপনি আসলে আস্থা রাখতে পারেন কিনা। যদি আস্থা রাখতে পারেন দেন পড়বেন, আস্থা রাখতে না বললে পড়বেন না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অলরেডি 520-এর উপরে অ্যাডমিটেশন আমার কাছে হয়ে গেছে। যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ আরো স্টুডেন্ট ভর্তি হবে। আর আল্লাহ যদি মনে করে যে না আমার যোগ্যতা এতটুকুই, এর বেশি পড়ানো উচিত না, পড়বে না। ভাই একটু দ্রুত জানান কি অবস্থা? ওকে লেখেন। ওকে ওকে আচ্ছা, এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এইটা সাধারণত মানসিক দক্ষতায় আসে। মানে ধারা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখানে ম্যাথ থেকেও কোশ্চেন আসতে পারে, মানসিক দক্ষতা থেকে কোশ্চেন আসতে পারে। যেমন এবার যে 41তম BCS আপনার ধারা দিয়ে কিন্তু কোশ্চেন আসে দুইটা, একটা আসছে ম্যাথে, একটা আসছে মানসিক দক্ষতায়। আচ্ছা এবার একটু মনোযোগ সহকারে বোঝেন। আপনার আমি যেটা কোশ্চেন দিতাম এরকম 15 + 18 + 21 +... +69, এরকম একটা যদি কোশ্চেন দিয়ে বলতো এই ধারাটার মোট কতগুলো পদ আছে, আপনি তো পারতেন তাই না? এরকম কোশ্চেন আপনারা না দিয়া এইবার কোশ্চেন দিছে কি একটু দেখেন। কোশ্চেনটা লেখেন সবাই একটু। 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে, কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? বিষয়টা মনোযোগ সহকারে দেখেন। 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলছে কি 15 দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? 69। প্রথম কাজ 15 আর শেষের ঘটনাটা কি 69। প্রথমে দেখেন তো 15 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য। তাহলে ধারাটা শুরু হবে কত দিয়া? 15 দিয়া। যদি 3 দ্বারা বিভাজ্য না হইতো, এটা পরের এক্সাম্পলে দেখাচ্ছি, তাহলে ধারা শুরু হবে 15 দ্বারা। আচ্ছা তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য হইতে হয় তাহলে 15-এর পরের ডিজিটটা হইতে হবে কত? 3 যোগ করে দেন 18, মানে 18 কি 3 দ্বারা বিভাজ্য? তারপরের ডিজিটটা হবে কত? 21। আচ্ছা এবার আসেন 69 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য।
তাহলে লাস্ট পদ কত 69। তার মানে আপনার যদি কোশ্চেনটা এমন দিত এই ধারাতে মোট কতগুলো পদ আছে, আপনি কি করতেন 15 + 18 + 21 এই ধারাতে কতগুলো পদ আছে, শেষ পদ হচ্ছে 69, প্রথম পদ 15, পদ বাড়ছে কত করে, পদের বৃদ্ধি 3 + 1, 69 দিয়ে 15 বাদ দিলে 54, 54/3 + 1 18 19। এই তো এই কোশ্চেনটাকে আপনাকে একটু ক্রিটিক্যাল করে দিছে। কি ক্রিটিক্যাল করে দিছে, 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য, মানে এইটা যদি দিত একদম ইজি কোশ্চেন। এইটা না দিয়ে একই কোশ্চেনে দিছে কি 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে আপনার এখানে যত দ্বারা বিভাজ্য বলবে 3, এটাই হচ্ছে পদের বৃদ্ধি। কথা বুঝছেন? তার মানে এটা পদের বৃদ্ধি হবে 3 করে। আপনি শুধু প্রথমে দেখবেন কি যেই ডিজিটটা দেয়া আছে এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা, 15 বিভাজ্য। শেষ পদ যে 69 এটা কি বিভাজ্য, এটাও বিভাজ্য। তাহলে আপনি এইভাবে সিরিজটা লিখলেন, লেখা আগের নিয়মে অঙ্কটা করলেন। কথা বোঝা গেছে? এখন যদি বিভাজ্য না হয় তাহলে কি করব, যেটা হচ্ছে এই 41তম বিসিএস আসছে। এবার এই কোশ্চেনটা ভাবে দিছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। মনোযোগ সহকারে দেখেন, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। বিষয়টা লক্ষ্য করেন, 1 কি 3 দ্বারা বিভাজ্য না, 2 বিভাজ্য না, 3 বিভাজ্য। তাহলে প্রথম পদ হবে কত 3, 3 দ্বারা বিভাজ্য। তাহলে পরের পদ কত 6, তারপরের পদ কত 9। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা 100, 100 কি বিভাজ্য না, তাহলে 100 এর আগের সংখ্যাটা কি 99, 99 কি বিভাজ্য, বিভাজ্য। তাহলে 3 6 9 .99। এইটা দিয়ে যদি বলতে কতগুলো পদ আছে তাহলে পারতেন, কিন্তু কোশ্চেন দিয়ে দিছি কি 1 থেকে 100 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আপনি 1 যেহেতু বিভাজ্য না, দেখবেন 2, 2ও না, 3 বিভাজ্য। তাহলে প্রথম পদ কত 3, 100, 100 কি বিভাজ্য না, তাহলে 100 আগের কত 99, 99 বিভাজ্য। তাহলে লিখবেন 99। তাহলে কি শেষ পদ কত 99, প্রথম পদ কত 3, পদের বৃদ্ধি কত 3 + 1। তাহলে 99 থেকে 3 বাদ দিলে 96/3 + 1। তাহলে এখানে আসে কত 32, 32 এর সাথে 1 যোগ করলে 33। কথা কি আমার সবাই বুঝছেন? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এখানে মানে পরীক্ষা আসছিল খুব সম্ভবত 100 থেকে 200 পর্যন্ত। পরীক্ষা মেবি কোশ্চেন যেটা আছে 41 মধ্যে 100 থেকে 200 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। গল্প একই, 101 তো 100 কি 3 দ্বারা বিভাজ্য না, 101 না, 102, তাহলে 102 দিয়ে শুরু। 200 কি বিভাজ্য না, 199 কি বিভাজ্য না, 198 বিভাজ্য। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এই টাইপের আরেকটা অঙ্ক করাই। এবার আপনার কোশ্চেন দিছে একই এক্সাম্পল আরেকটু চেঞ্জ করে দিছে 12 ও 96। 12 ও 96 এর মধ্যে 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা আপনার এবার বলছে কি 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা খুব ভালো কথা, যার দ্বারা বিভাজ্য করতে বলবে প্রথমে দেখুন যে ডিজিটটা দেওয়া আছে এটা কি তার দ্বারা বিভাজ্য হয় কিনা। 12 কি 4 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। তাহলে 12 লিখবো। তাহলে 4 দ্বারা বিভাজ্য আমি বলছি কি এখানে যার লেখা থাকবে, যদি 3 দ্বারা বিভাজ্য লিখতো তাহলে 3 পদের বৃদ্ধি, 4 দ্বারা বিভাজ্য লিখি 4 পদের বৃদ্ধি। তাহলে 12 এর পর কি 16, 16 এর পর কি 20, ঠিক আছে। আচ্ছা লাস্ট পদ হচ্ছে 96, 96 কি 4 দ্বারা বিভাজ্য, বিভাজ্য তো 24। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে কোশ্চেনটা এভাবেও দিতে আপনি পারতেন 12, 16, 20 ... 96। এই ধারাতে কতগুলো পদ আছে এটা দিলেও পারতেন। আমার কথা কি বুঝে নাই? এরপর কি বাকি অংশ আমার দেখানোর দরকার আছে? এই দরকার না থাকে, যদি টাইপ 2 বুঝে থাকেন তাহলে সবাই লেখেন T2 ডান, T2 ডান। T2 ডান, সবাই যদি এটা বুঝে থাকেন লেখেন T2 ডান। আর ক্লাসটা কি এনজয় করতেছেন কিনা এটা একটু কমেন্টস করেন। একটু বিরক্তিকর লাগতে পারে যেহেতু প্রশ্নগুলো বারবার লিখতেছি, আমার নিজের একটু বেশি কষ্ট হচ্ছে, তারপরও ভালো কিছু পেতে হলে একটু কষ্ট বেশি করতে হবে। আপনাকে যদি ভালো কিছু পেতে হয় একটু কষ্ট করতে হবে। আমি প্রথম দিন অনেক ম্যাজিক দেখে দিলাম, ম্যাজিক দেখে আপনি বুঝলেন যে আল্লাহ রাহাত ভাই তো অনেক অস্থির ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ানের কাছে ম্যাথ পড়া ম্যাথ শেখা যাবে না। কারণ কি জাদু, জাদু কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে ক্ষণস্থায়ী মোহ, মোহ দিয়ে আপনি কখনোই দীর্ঘস্থায়ী লাভ পাবেন না। এর জন্য আমি কখনোই নিজের ম্যাথের জাদুকর দাবি করি না।
যেদিন ম্যাথের জাদুকর হবো সেদিন থেকে আমার এড়িয়ে চলবেন, কারণ আমার দিয়ে আপনি জাদু দেখবেন, আপনার লাভ হবে না। কি নেটের সমস্যা নাকি? দুঃখিত আপনাদের কিছুটা সময় নষ্ট করার জন্য। আমার হচ্ছে মোবাইলের নেটে একটু প্রবলেম হচ্ছিল, এখানে মোবাইলটা একটু চেঞ্জ করে আনছি। সবাইকে এই বন্ধু বুঝছেন কিনা একটু জানান। আচ্ছা, এই বন্ধু যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা টাইপ 2 শেষ। এইবার আসেন, আমি টাইপ 2 এর খুব সুপার এক্সেপশনাল একটা কোশ্চেন করাবো। যদি পরীক্ষার কোশ্চেন অনেক কঠিন হয় তাহলে কি ধরনের কোশ্চেন হইতে পারে, এরকম একটা কোশ্চেন করবো। সবাই প্রথমে কোশ্চেনটা লেখেন। টাইপ 2 থেকে যদি খুবই কঠিন কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষা সাধারণত পারা যাবে না, এরকম যদি একটা কোশ্চেন আসে তাহলে কিরকম হয় দেখি একটু। বলছে একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা 8 কম। ধারাটির পদের সংখ্যা। এটা হচ্ছে খুবই সুপার এক্সেপশনাল একটা কোশ্চেন। যদি খুব কঠিন কোশ্চেন হয় তাহলে আপনাকে এই ধরনের কোশ্চেন দেবে। একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা 8 কম, ধারাটির পদের সংখ্যা। এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে প্রথমে নার্ভাস হওয়া যাবে না। বাইর করতে বলছে কি পদের সংখ্যা। আমার টাইপের যেই নাম, এই নামটা হচ্ছে আপনার ম্যাথের কোড। আপনি কি শিখছেন? পদের সংখ্যা বাইর করতে বললে রাহাত ভাই কি শিখেছে? পদ সংখ্যা সমান সমান, প্রথমে লিখবেন সূত্র, পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদের বৃদ্ধি প্লাস 1। সূত্র লিখলেন। এবার আসেন কোশ্চেন। একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা 8 কম। আচ্ছা, আমি প্রথম পদটাকে ধরলাম এক্স, কারণ যেহেতু কোনো মান দেয়া নাই আমাকে তো কিছু একটা ধরে নিতে হবে। এক্স ধরলাম। আচ্ছা, প্রথম পদ বলছে কি শেষ পদ অপেক্ষা 8 কম। তাহলে প্রথম পদ যদি এক্স হয়, তাহলে প্রথম পদ যদি শেষ পদ অপেক্ষা 8 কম হয়, তাহলে প্রথম পদ যদি আমার এক্স হয় তাহলে শেষ পদ হবে কত ভাই? একটু দেখেন দেখি। শেষ পদ বলছে কি প্রথম পদ শেষ পদ অপেক্ষা 8 কম। একটু বাংলাটা ঘুরালে কি হয়? শেষ পদ প্রথম পদের থেকে 8 বেশি। প্রথম পদ যদি শেষ পদ অপেক্ষা 8 কম হয়, আমি আপনার থেকে বয়সে 10 বছরের বড়, এটারে ঘুরালে কি হয়? তুমি আমার থেকে 10 বছরের বয়সের ছোট, তাই না? আচ্ছা, তাহলে প্রথম পদ যদি শেষ পদ অপেক্ষা 8 কম হয় তাহলে কি শেষ পদ প্রথম পদ থেকে 8 বেশি। তাহলে প্রথম পদ যদি আমার এক্স হয় তাহলে শেষ পদ হবে কত? এক্স প্লাস 8। তাহলে বিষয়টা দেখেন, শেষ পদ পাইলাম কি এক্স প্লাস 8 মাইনাস প্রথম পদ পাইলাম এক্স। এখন শুধু পদের বৃদ্ধি পাইলে তো অঙ্ক শেষ। দেখেন এক্স আর এক্স কাইটা ফেলছি। আচ্ছা, বলছে কি ক্রমিক বিজোড়। ক্রমিক বিজোড় মানে কি? একটা বিজোড় সংখ্যা যদি 1 হয় তাহলে ক্রমিক বিজোড়, তাহলে তারপরের বিজোড় সংখ্যা কত? 3। তারপরের বিজোড় সংখ্যা কত? 5। তাহলে ক্রমিক বিজোড় যদি হইতে হয় তাহলে পদের বৃদ্ধি কি 2 করে হইতে হবে না? ক্রমিক বিজোড় বলছে। যদি ক্রমিক সংখ্যা বলতো তাহলে কিন্তু পদের বৃদ্ধি তো 1। ক্রমিক সংখ্যা মানে কি 1 2 3 4 5। ক্রমিক সংখ্যা বললে কি 1 2 3 4 5, তখন পদের বৃদ্ধি তো 1। বলছে কি ক্রমিক বিজোড়, তাহলে 1 এর পর কত? 3, 3 এর পর কত? 5, তাহলে পদের বৃদ্ধি কত? 2। বসাইলাম 2 দিয়া 8 কাটাকাটি করলে কত? 4, তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5। তার মানে আপনি যদি ম্যাথের বেসিক ঠিক মতো ডেভেলপ করতে পারেন, কোশ্চেন যতই কঠিন হোক না কেন পারবেন না কেন? অবশ্যই পারবেন। টাইপ 2 শেষ। এবার আসেন টাইপ 3, এনতম পদ। এটা যদি আমরা ইনশাল্লাহ পারি তাহলে এন আর এনতম পদ নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা শুরু করি। দেখি না আমার মোবাইলের কি অবস্থা।
টাইপ 3 মাস্ট টু নো, সুপার ইম্পর্টেন্ট টাইপ। এখন যে টাইপটা পড়াবো এটা হচ্ছে টাইপ 3, আজকের দিনের লাস্ট টাইপ, পদের মান নির্ণয় সংক্রান্ত। টাইপ 3 পদের মান নির্ণয় সংক্রান্ত, এটার নাম দেন মাস্ট টু নো। পরীক্ষা আসার মতো সুপার ইম্পর্টেন্ট টপিক, পদের মান নির্ণয় সংক্রান্ত। লাইভের সংখ্যা একটু কমে গেছে, 588, মানে বিরক্ত মানে শুরু করছেন এতক্ষণ ম্যাথ করা। সমস্যা নেই, আর 15-20 মিনিট পরেলেই টাইপ 3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। পদের মান নির্ণয় সংক্রান্ত, এটা হচ্ছে মাস্ট টু নো। প্রথমে আপনারা যে জাতীয় সূত্রটা জানতেন, আমরা কি জানতাম? সমান্তর ধারার n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। আমরা সূত্রটা কি জানলাম? সমান্তর ধারার n-তম পদ সমান সমান কি? a প্লাস n-1 ইন্টু ডি। এই n-তম পদটা কি আর n কি এটাই আমরা বুঝতাম না, এটা বোঝার দরকার নাই। শুধু আপনি জানবেন a মানে হচ্ছে প্রথম পদ আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। আমাদের কাজ কি? পরীক্ষা যদি সরাসরি সূত্র দেয় যে সূত্র কোনটা, তাহলে তো আপনি এটা পারবেন। n-তম পদ সমান কি? a প্লাস n-1 ইন্টু ডি। পরীক্ষা তাহলে কিন্তু সরাসরি সূত্রটাও দিতে পারে, দিলেও কোনো সমস্যা নাই। যদি অঙ্ক দেয় তখন আমি n-তম পদ দ্বারা n, এটা ভুলে যাই, এটা নিয়ে কোনো দরকার নাই। আপনি জানছেন কি a মানে হচ্ছে প্রথম পদ, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বাইর করার নিয়ম কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এতটুকু খাতায় সবাই অ্যাড করেন, এতটুকু অ্যাড করেন। অ্যাড করার পর হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো আজকে। এবার খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন, আগামী 2 মিনিট খুব ইম্পর্টেন্ট কথা বলবো। আচ্ছা, মনে করেন আপনারা বলছে 12তম পদের মান বের করতে। 12তম পদ আপনি কি করতেন সূত্র অনুসারে? আমরা জানি n-তম পদ দিয়ে যদি করে, প্রথমে একটু বেসিকটা বলেন, আমি এটা দিয়ে করাবো না এভাবে। n-তম পদ সমান সমান কি? a প্লাস n-1 ইন্টু ডি। যদি বেসিক দিয়ে করি তাহলে n মানে হচ্ছে পদ সংখ্যা, তাহলে 12তম পদ, তার মানে পদ দিয়ে আছে কয়টা? 12টা। তাহলে যদি 12 বসান তাহলে কি আসে? a প্লাস n এর জায়গায় বসাবেন 12-1, ডি তো ডির মতোই থাকলো, তাহলে a প্লাস 11d। ঠিক আছে? আচ্ছা, 12তম পদ না বললে যদি 21তম পদ বলে তাহলে কি করতাম? a প্লাস পদের সংখ্যা কত? 21, 21-1 ইন্টু ডি, তার মানে কি? a প্লাস 20d। আচ্ছা, যদি 21তম পদ না বললে বলতো 10ম পদ, তাহলে n এর জায়গায় বসাইতাম কত? 10, তাহলে a প্লাস 10-1 ডি, তার মানে কি? a প্লাস 9d। এগুলো লেখলাম কেন? কি শিখলাম দেখেন, যখন বলে 12তম পদ তখন হয় 11, a প্লাস 11d। 21তম পদ বললে হয় কি? a প্লাস 20d। 10ম তখন হয় কি? a প্লাস 9d। তার মানে পরীক্ষায় যদি আপনাকে কখনো কোশ্চেন দেয় 12তম পদের মান, আপনি চোখ বন্ধ করে 12তম পদ দেখছেন, লিখবেন কি? a প্লাস 12-র জায়গায় লিখবেন 1 কম 11d। মাথায় ঢুকছে? 12তম পদ বললে কি হবে? a প্লাস 11d, তারপর দেখবেন কোশ্চেন। 21তম পদ বললে কি? a প্লাস 20d, মানে এখানে যা দেয়া থাকবে তার থেকে 1 কম নেবেন। তাহলে আমরা এখন থেকে আর a প্লাস n-1 ইন্টু ডি এটা শিখবো না, আমরা সূত্র শিখবো কি? 12তম পদ বললে সূত্র কি? a প্লাস 12-র জায়গায় লিখবো 11, 1 কম, a প্লাস 11d। 21তম পদ বললে কি? a প্লাস 20d। 10ম পদ বললে কি? a প্লাস 9d। এতটুকু কি মাথায় থাকবে? এতটুকু মাথায় থাকলে অঙ্ক এখন বুলেটের মতো শেষ। কিভাবে একটু দেখি। কিভাবে একটা অঙ্ক দিয়ে আমরা এবার দেখবো যে কিভাবে বুলেটের মতো অঙ্ক শেষ। তাহলে আমরা শিখছি কি? 12তম পদ বললে কি হবে? 11, a প্লাস 11d। 10ম পদ বললে কি? a প্লাস 9d। যদি বলা হয়তো 27তম পদ তাহলে কি? a প্লাস 26d। কথা কি বোঝা গেছে? এবার যদি বুঝা থাকেন আসেন বুলেটের মতো অঙ্কগুলো করি। 4 প্লাস 8 প্লাস 12 প্লাস ডট 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 বলছে ধারাটির 17তম পদ। ধারাটির 17তম পদ কোনটি? আমি আপনারা কি বলছি, এই টাইপের যদি পদের মান বের করতে বলে, টাইপ 3 নামই দিছি কি? পদের মান। 17তম পদ কোনটি? পদ কোনটি মানে কি? পদের মান বের করতে বলছে না? আচ্ছা, আমি আপনার প্রথমে বলছি কি কোশ্চেনও করবেন না, বলছি কি 17তম। 17 মানে কি হবে তাহলে? a প্লাস 16d। এই জায়গায় যা দেওয়া থাকবে তার থেকে 1 কম, লেখছেন a প্লাস 16d। এইবার আসেন কোশ্চেন। a মানে কি? প্রথম পদ।
তাহলে প্রথম পদ কত 4 প্লাস 16, ডি মানে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর বাইর করা শিখেছি কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 8 থেকে যদি 4 বিয়োগ করেন আসে কত 4, তাহলে কি ডি মানে কত 4, তাহলে 16 ইন্টু 4 মানে হচ্ছে 64, 64 সাথে 4 যোগ করলে কত 68। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে পরীক্ষা যদি এই ধরনের কোশ্চেন দেয়, এত ধারাটি 17তম পদ কোনটি, 17 বললে আমি নেব কি এ প্লাস 16 ডি, 17 না বললে যদি বলতো 31তম পদ তাহলে নিতেন কি এ প্লাস 30 ডি, যদি বলতো 16তম পদ তাহলে নিতেন কি এ প্লাস 15 ডি। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এই কোশ্চেনটা যদি এখন এইভাবে আসে 4,8,12, এই ধারাটি 17তম পদ কোনটি? একই কথা, 17তম পদ মানে কি এ প্লাস 16 ডি, এ মানে হচ্ছে 4, ডি মানে কত 8 থেকে 4 বিয়োগ করলে কত 4, বসায় দেবো, গল্প শেষ। যদি কোশ্চেনটি আসে ধারাটির 17তম সংখ্যাটি কত, সংখ্যাটি কত দিয়ে বলছে, এই সিরিজটা দিয়ে দিছে ধারাটির 17তম সংখ্যাটি কত, তাহলে কি 4, 8, 12, 17তম মানে কি 17 বলছে তাই না, তাহলে এই সূত্র কি এ প্লাস 16 ডি। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এই কোশ্চেনটা আরো দুইভাবে আসতে পারে। একটা কোশ্চেন দিয়ে আমরা সব কোশ্চেন সলভ করার চেষ্টা করতেছি। এখন যদি কোশ্চেন দেয় প্রথম পদ 4 সাধারণ অন্তর 4, সাধারণ অন্তর 4 হলে ধারাটির 17তম পদ কত, ধারাটির 17তম পদ কত? আচ্ছা, আপনাদের ভাই আমি কি শিখাইছি প্রথমে, যখনই পদের মান বাইর করতে বলবে কোশ্চেন কিছু পড়বেন না, দেখবেন কারে বাইর করতে বলছে 17তম, 17তম মানে কি এ প্লাস 16 ডি লিখছেন। এবার আছেন কোশ্চেন তো রেডিমেড, প্রথম পদ 4 মানে এ দিয়ে আছে কত 4, বসান 4, আর সাধারণত ডি দিয়ে আছে কত 4, এটা তো আরো সোজা কোশ্চেন। কথা কি বোঝা গেছে? তার মানে কোশ্চেনটা কিভাবে আসতে পারে বোঝা গেছে? এই কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, মানে এই একটা কোশ্চেন দিয়ে আমরা 5টা টাইপ শিখলাম যে একই কোশ্চেন 5টা রূপে আসতে পারে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে আরেকটা টাইপ দেখি একটু কোশ্চেনটা। আপনারা কোনো এবার কোশ্চেন দিছে কোন সমান্তর প্রগমনে প্রথম পদ 4 এবং দ্বিতীয় পদ 8 হলে ধারাটির 17তম পদ কত? এই 5টা কোশ্চেন সবাই একসাথে খাতায় অ্যাড করবেন, মানে একই কোশ্চেন 5 ভাবে আসতে পারে। কি বলছে? কোন সমান্তর প্রগমনে প্রথম পদ 4 এবং দ্বিতীয় পদ 8 হলে ধারাটির 17তম পদ কত? আমি আপনাকে কি শিখাইছি, যখনই টাইপ 3 মানে পদের মান বের করতে বলবে আপনার কাজ কি 17তম পদ মানে কি এ প্লাস 16 ডি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কোন সমান্তর প্রগমনে প্রথম পদ মানে এর মান দেওয়া আছে কত 4, খুব ভালো কথা। দ্বিতীয় পদ দেওয়া আছে 8, ডির মান তো দেওয়া নাই, ডি বের করার নিয়ম কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 8, প্রথম পদ হচ্ছে 4, তাহলে ডি বেরিয়েছে কত 4। গল্প কি সবাই বুঝছেন? তাহলে এই একটা অঙ্ক যদি আপনি বুঝে থাকেন, এখন আপনারা এনতম পদের যেই অঙ্কই দেখ না কেন ইনশাল্লাহ আপনি কি পারবেন না? যদি সবাই বুঝে থাকেন লেখেন অল ক্লিয়ার, এটা অল ক্লিয়ার লিখতে হবে, কারণ এটা পরীক্ষা খুবই সুপার ইম্পর্টেন্ট ব্যাপার। যদি বুঝে থাকেন সবাই অল ক্লিয়ার লেখেন।